আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, বাসায় আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদের সামনে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র জীবন বিমা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। অ্যান্ড উই অলরেডি হ্যাভ টেকেন এ ক্লাস on life insurance, and in that class I have tried to discuss about what is life insurance, classification of life insurance, and the salient features of life insurance. And I believe that in that class you are too much attentive and you are able to realize, and you will be you are just now able to explain the basic conception about life insurance, right? And today's class I am going to discuss about another new topics. So who are with me in this class, just make a comments in the comment section, just writing down your roll number. And if you have any queries, just put down your queries. After the end of this live class I will try to level my best to explain you about those queries, right? And please share this class in your wall and your messenger or others page or group respectively. And I am also sharing this class in my wall and others messenger group and page respectively. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের ক্লাসে আজকে জয়েন করেছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা কমেন্ট সেকশনে তোমাদের রোল নাম্বারটি লেখো। 2019-20 শিক্ষাবর্ষের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আমার এই ক্লাস। আমি আমার ক্লাসটি আমার ওয়ালে শেয়ার করে দিলাম, রাইট? তুমিও তোমার আজকের এই ক্লাসটি তোমার ওয়ালে এবং বিজনেস স্টাডিজ, এইচএসসি লেভেলের বিজনেস স্টাডিজ বন্ধুদের কানেক্টেড করো। আরেকটি বিষয় হলো, যারা আমার এই ক্লাসটি মিস করবে, নো প্রবলেম, আফটার দ্য এন্ড অফ দিস ক্লাস উইল রিমেইন ফর এভার ইন আওয়ার agricultural university college page. Also you will find this class in my YouTube channel, inshallah. Just go to my channel, search the playlist. In the playlist you will find a topic named life insurance. Here this class you will find, you easily may get this class after the end of this class within 4 or 5 hours, inshallah. So শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম জীবন বিমা সম্পর্কে এবং জীবন বিমার খুঁটিনাটি বিষয় সম্পর্কে। আমরা আজকের ক্লাস থেকে নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং ইতিমধ্যে তোমরা টপিকটি স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা আজকে জীবন বিমার চুক্তি সম্পাদন প্রক্রিয়া শিখব এবং একই সাথে জীবন বিমা যে প্রিমিয়াম সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, সেই প্রিমিয়াম এর হার নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব এবং একই সাথে পুনর্বিমা এবং দ্বৈত বিমা কি, যদি আমাদের হাতে সময় থাকে, আই উইল ট্রাই টু এক্সপ্লেন দিস টু টপিকস ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করব এবং শেষ পর্যন্ত আমরা থাকব। তোমাদের জন্য আমার শুভকামনা রইল। আজকের এই ক্লাস থেকে অবশ্যই তোমরা ভালো কিছু শিখতে পারবে। তাহলে চলো আমরা প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হলো, হাউ ক্যান ইউ মেক এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, or how can you get a life insurance policy, or what are the process of performing a life insurance policy with the insurance company, right? প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রস্তাব প্রদান করতে হবে। বিমা কোম্পানি কর্তৃক ছাপানো ফর্মে, একটা ছাপানো ফর্ম আছে, সেই ফর্মে তোমাকে আবেদন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা যখন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই আমাদের কিন্তু একটা আবেদনের ফর্ম দিয়েছিল, মনে আছে? সবুজ কালারের, মেবি গ্রিন কালার একটা প্রিন্টেড একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমাদেরকে আমাদেরকে দেওয়া হয়েছে। অ্যান্ড আফটার ফিলিং অফ দিস ফর্ম আমরা কিন্তু সেই ফর্মালিটিস সুন্দরভাবে
সম্পাদন করেছে। অ্যাজ লাইক সেম বিমা কোম্পানিরও কিছু ছাপানো কিছু ফর্ম থাকে, ওই ফর্মগুলো আমাদের কি করতে হবে, সুন্দরভাবে ওই ফর্মগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এটা বিমা কোম্পানি অথবা বিমা কোম্পানি মনোনীত এজেন্ট, যাদেরকে আমরা বলি বিমা প্রতিনিধি, তাদের কাছ থেকে আমরা এই ছাপানো ফর্মটা সংগ্রহ করতে পারি। আর এই ছাপানো ফর্মটা তোমরা দেখো দুই ধরনের, একটা হলো ডাক্তারি পরীক্ষা যুক্ত ছাপানো ফর্ম, আর একটা হলো ডাক্তারি পরীক্ষা বিহীন ছাপানো ফর্ম। সাধারণত বড় অঙ্কের প্রস্তাবের জন্য ডাক্তারি পরীক্ষা যুক্ত প্রস্তাব ফর্মটা দরকার হয়, আর ছোট অঙ্কের অর্থাৎ ইনস্যুড অ্যামাউন্টটা যদি ছোট হয় দেন সেখানে আমরা ডাক্তারি পরীক্ষা বিহীন প্রস্তাব ফর্মটা আমরা ফিল আপ করি, এবং এই ফর্মটা আমাদের সুন্দরভাবে ফিল আপ করে আমাদেরকে বিমা কোম্পানিতে জমা দিতে হবে। এবং এই ফর্মে কি থাকবে, তোমরা একটা ছাপানো ফর্ম এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা ইন্ডিয়ান একটা এলআইসি, একটা ইন্ডিয়ান একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা ফর্ম আমি এখানে দেখিয়েছি। এখানে যিনি বিমা গ্রহণ করতে চাচ্ছে, বিমা গ্রহণেচ্ছুক ব্যক্তি, যাকে আমরা বলি ইনস্যুরড পারসন অর্থাৎ বিমা গ্রহীতা, তার পরিচয়, বয়স, পেশা, লিঙ্গ, শারীরিক সুস্থতা, বিমাপত্রের ধরন, কোন ধরনের বিমাপত্রতে আমরা নিতে চাচ্ছি, আমরা কি এন্ডোরমেন্ট পলিসি নেব, না লাইফ ইন্স্যুরেন্সে আমরা কি হোল লাইফ পলিসি নেব, আজীবন বিমা, মেয়াদি বিমা, না টার্ম পলিসি, সাময়িক বিমা, এটা থাকতে হবে। বিমাকৃত অঙ্কের পরিমাণ মানে হোয়াট অ্যামাউন্ট উইল বি দ্য ইনস্যুরড, মানে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা কত হবে, এবং আদার্স বিভিন্ন তথ্য আমাদের এই ফর্মে কি থাকবে, সন্নিবেশিত থাকবে। একই সাথে এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু বিমা প্রস্তাব গ্রহণ হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই প্রস্তাবের উপর এই ছাপানো যে ফর্মটা যেটা তুমি ফিল আপ করবা, এটার উপর ডিপেন্ড করি তোমার এখানে হোয়াট উইল বি দ্য রেট অফ প্রিমিয়াম, যেটা তোমাকে বিমা কোম্পানিতে পরিশোধ করতে হবে ইন দ্য রিটার্ন অফ ইউর লাইফ রিস্ক, অর্থাৎ তোমার জীবনের যে ঝুঁকিটা যেটা বিমা গ্রহীতা নিজের কাঁধে তুলে নিয়েছে, এই রিটার্ন বা এর অ্যাগেনস্টে তুমি যে প্রিমিয়াম দেবা, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ প্রিমিয়াম, রেট অফ প্রিমিয়ামের হার কত হবে, সেটা কিন্তু এই ছাপানো ফর্মের তথ্যের উপর ভিত্তি করে ডিটারমাইন্ড হবে। সো এখানে কোনো অসত্য, মিথ্যা, ইলিগাল, মানে নট ভ্যালিড এমন কোনো তথ্য দেওয়া যাবে না। এবং একই সাথে এখানে তোমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, এবং তোমার মৃত্যুর পর ইনকেস আমরা হোল লাইফ পলিসির কথা যদি বলি, বা তোমার এন্ডোরমেন্ট পলিসিতে তো হবে যে তোমার মৃত্যুর পর তোমার উত্তরাধিকারী কে হবে, অর্থাৎ তোমার নমিনি কে হবে, যে বিমা দাবিটা আসলে বিমা কোম্পানি থেকে রিসিভ করবে। মানে জেনারেলি দেখা যায় আমাদের যারা স্পাউস অর্থাৎ আমাদের সন্তান সন্ততি বা ওয়াইফ বা আমাদের রিলেটিভস, তারাই কিন্তু আসলে এই বিমা দাবিটা রিসিভ করে। বাট ইউ হ্যাভ টু কনফার্ম হু উইল বি দ্য নমিনি অ্যাবসেন্স, দ্যাট মিনস আফটার দ্য ডেট অফ ইউর লাইফ, কে এটা রিসিভ করবে, এটা আমাদেরকে কি করতে হবে, ডিটারমাইন করে দিতে হবে। এটা হলো আমাদের প্রস্তাব প্রদান অংশ। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা করব না, সেটা করবে বিমা কোম্পানি। সেটা হলো এই প্রপোজালটা কনসিডার করবে, কে করবে, বিমা কোম্পানি। এক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো বিমা কোম্পানি প্রস্তাব পাওয়ার পর দেখবে সেটা হলো প্রস্তাবকারীর পেশা, মানে বিমা গ্রহীতার পেশা কি, সে কি শিক্ষকতা পেশায় আছে, না ব্যবসায়ী পেশা, নাকি সে ব্যাংকার, নাকি সে সরকারি কোনো জব করে, পুলিশে, র্যাবে বা ইউনিভার্সিটিতে, বা সে ইঞ্জিনিয়ার কিনা, এটা বিবেচনা করবে। একই সাথে তার স্বাস্থ্যগত ফিজিক্যাল কন্ডিশন কীরকম, সে কি করোনায় আক্রান্ত কিনা, বা হার্ট, ফুসফুস, লাঞ্চ হেলথ কন্ডিশন ইজ প্রপার অর নট প্রপার, মানে ওকে আছে কিনা, এটা অবশ্যই বিচার করবে, বিবেচনা করবে। দেন তার বয়সটা কীরকম, বয়সটা কীরকম, আমরা জানি বয়সটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইজ এ টু মাচ ক্রিটিক্যাল অ্যান্ড কনসিডারেবল কি বলবো প্যারামিটার, বিকজ এজ ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর ডিটারমাইনিং দ্য প্রিমিয়াম, রাইট। এরপর হলো তোমার পারিবারিক বংশের অবস্থা, তোমার বংশে কি কেউ অ্যাজমা রুগী আছে, ডায়াবেটিস রুগী আছে, তোমার বংশে কি এরকম হয় যে 60 পেরোনোর আগেই সবাই মারা যায়, নাকি তোমার বংশের সবাই দীর্ঘায়ু আল্লাহ তাআলা দান করছে, 100 বছর হায়াত আছে। এগুলো বিচার করে অস্বাভাবিকতা আছে কিনা বা কোনো
গ্রেটার কোনো ফ্যাক্ট আছে কিনা এটা আমাদের বিমা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি বিশেষভাবে আইডেন্টিফাই করবে। দেন যদি তারা প্রপোজালটাকে যদি রিস্কি মনে করে দেন ফার্দার কনসিডারেশনে নেবে আর ফার্দার স্টেপে চলে যাবে। আর যদি মনে করে যে না, আমাদের সাথে অনেকেই জয়েন করেছো, অনেকেই রোল নাম্বার লেখা শুরু করেছো, অসংখ্য ধন্যবাদ, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, অসংখ্য ধন্যবাদ, অনেকেই জয়েন করেছো, টুন শব্দ হচ্ছে। তো আমি আবারও বলতেছি যে এই ঝুঁকি বিবেচনা করার জন্য আমাদের এই প্রস্তাবটা বিবেচনা করতে হবে, রাইট। দেন বিমা কোম্পানি যেটা করবে, ডাক্তার রিপোর্ট সংগ্রহ করবে। সেটা হলো, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে বিমা কোম্পানির ছাপানো ফর্ম দুই ধরনের হয়। একটা হলো ডাক্তারি পরীক্ষাযুক্ত ছাপানো ফর্ম, আর একটা হলো ডাক্তারি পরীক্ষাবিহীন ছাপানো ফর্ম। ইন কেস অফ বিগ অ্যামাউন্ট অফ ইনস্যুরড পার্সনটা যদি বিগ অ্যামাউন্টে ইন্স্যুরেন্স পলিসি করতে চায়, দেন ডাক্তারি পরীক্ষাযুক্ত ফর্ম সংগ্রহ করে, সেক্ষেত্রে ডাক্তারি রিপোর্ট সংগ্রহ করতে হবে। এটা বিমা কোম্পানি নিজেদের ডাক্তারের মাধ্যমে এই স্বাস্থ্য পরীক্ষা করে, এক্ষেত্রে হার্ট পরীক্ষা করে, তার ফুসফুস পরীক্ষা করে, হ্যাঁ, তারপর হৃৎপিণ্ড পরীক্ষা করে, তার হার্টের কি অবস্থা, ফুসফুসের কি অবস্থা, হৃৎপিণ্ড এগুলোর কি অবস্থা, রক্তের কি অবস্থা, রক্ত ঠিক আছে না, পয়জনাস আছে, রক্তে কোনো দোষ আছে কিনা। দেন ওজন কিরকম, মোটা টোটা নাকি, ধরো আমার বয়স হলো 25 বছর, ওজন হলো 100 কেজি, এটা অবশ্যই অস্বাভাবিক। উচ্চতা কিরকম, হাইট, এগুলো পরীক্ষা করে এটির উপরে একটা মেডিকেল রিপোর্ট প্রদান করে। দিস শুড বি এ কনসিডারেবল অ্যামাউন্ট ফর লাইফ ইন্স্যুরেন্স, অবশ্যই। দেন বিমা কোম্পানি তার এজেন্টের মাধ্যমে, দেখা যাচ্ছে বিমা কোম্পানি তার নিজস্ব এজেন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এটা না করলেও হয়, বাট এটা কিন্তু জীবন বীমা চুক্তিতে বিমা কোম্পানির পক্ষে তাদের এজেন্ট থাকে, এজেন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। সাধারণত তারা পজিটিভ তথ্যই প্রদান করে, এটা সাধারণত যিনি বিমা গ্রহীতা থাকে তাদের পক্ষেই মানে রিপোর্টটা যায়। তারপরও এটা একটা চুক্তির দায়বদ্ধতার অংশ হিসাবে বিমা কোম্পানি তার বিমা এজেন্টের মাধ্যমে, ইন্স্যুরেন্স এজেন্টের মাধ্যমে এই ডাটাগুলো বিমা গ্রহীতার সম্পর্কে এই ডাটা বা ইনফরমেশনগুলো কালেক্ট করে। কিন্তু বিমা কোম্পানি যদি মনে করে দিস ইনফরমেশন আর নট এনাফ ফর অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল বাই ইনস্যুরড পারসন, অর্থাৎ বিমা কোম্পানি যদি দেখে যে এই তথ্যগুলো আমার জন্য এনাফ না, উই নিড সাম ফার্দার ইনফরমেশন ইন কেস স্পেশাল রিস্কি প্রপোজাল যদি হয়, তখন বিমা কোম্পানি কি করে, বিমা গ্রহীতার কোনো যদি পার্সোনাল ডক্টর থাকে যেখানে প্রতিনিয়তই সে ডাক্তার দেখায়, এরকম সাধারণত হয় বিগ অ্যামাউন্ট বা বিগ পার্টি, বিগ পলিসি হোল্ডারের ক্ষেত্রে এগুলো হয়, সেই ব্যক্তিগত ডাক্তারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অথবা তার ঘনিষ্ঠ কোনো বন্ধু থেকে তথ্য সংগ্রহ করতে পারে। কারণ আমাদের বন্ধু বান্ধব কিন্তু আমাদের সম্পর্কে একটা ভ্যালিড অ্যান্ড রাইট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। এটা বিমা কোম্পানি পার্সু করার চেষ্টা করে, অরিজিনাল তথ্যটা যাতে উঠে আসে, হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য নেবে যে আসলে সে কী প্রকৃতির মানুষ, বা তার বিশেষ করে হেলথ কন্ডিশন ফ্যাকচুয়াল ব্যাপার বা এটা ফ্যাক্ট করে, এটা একটা বড় হেডেক ইন্স্যুরেন্স কোম্পানির, আমি বলবো। দেন খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হলো বয়স। কারণ আমরা যদি বলি যে এইজ ইজ জাস্ট এ নাম্বার, বয়স শুধু একটা সংখ্যা, এটা কাদের জন্য? আমির খানের জন্য, সালমান খানের জন্য, আরিফিন শুভর জন্য, সাকিব খানের জন্য, তোমার আর আমার মতো ব্যক্তির জন্য না। কারণ যেখানে আমরা একটু ভাত বেশি খেলি, পেটটা ফেটি হয়ে যায়, আমরা তো ফিজিক্যাল এক্সারসাইজ করি না। ফর আস এইজ ইজ নট অনলি জাস্ট এ নাম্বার বাট এ বিগ ডিল। বাট ইন কেস অফ অ্যাক্টর or wrestler or sportsman, for them age is just a number, ওদের জন্য আলাদা হিসাব। কিন্তু বয়সের প্রমাণ, প্রুফ অফ এজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন এই বয়সের প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, জন্ম তারিখ, বয়স, কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রিমিয়ামটা নির্ধারণ হবে। কারণ একটা 30 বছর বয়সী একজন বিমা গ্রহীতার মৃত্যু ঝুঁকি যত কম থাকে, বাট ইন কেস অফ একটা পৌর ব্যক্তি বা 60-70 বছরের একজন বিমা গ্রহীতার কিন্তু মৃত্যু ঝুঁকিটা বা মারা যাওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এখন বয়সটা প্রমাণের জন্য অবশ্যই এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, আল্লাহ তালা তোমাদের ভাগ্য ভালো রাখছে, তোমরা এইচএসসিতে তোমাদের বড় ভাইরা অটো পাস করেছে। এখন সামনের বছর কি হয় জানি না, সামনের বছর যদি আল্লাহ না করুক, আমি দোয়া করি করোনা উঠে যাক, কিন্তু যদি এরকম হয় অটো পাস হতে হবে, তাহলে কিন্তু এসএসসির সার্টিফিকেট দেবে না, সমস্যা হতে পারে, মার্কশিট সার্টিফিকেটে প্রবলেম হতে পারে।
আশা করি এরকম হবে না, কিন্তু এসএসসির সার্টিফিকেট ইজ এনাফ টু মানে প্রুভ ইউর এজ অর ডেট অফ বার্থ, রাইট? এছাড়া পাসপোর্ট একটা ইস্যু, পাসপোর্টও একটা লিগাল ডকুমেন্ট যার মাধ্যমে আমরা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পাসপোর্টের মাধ্যমে কিন্তু আমরা বয়সটা প্রমাণ করতে পারি। এরপর বার্থ সার্টিফিকেট তো আসি, জন্ম নিবন্ধন সনদ, এছাড়া বিভিন্ন খ্রিস্টীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, খ্রিস্টানদের বোধহয় এটা, তাদের ব্যাপটিজম সার্টিফিকেট দেওয়া হয়। এইসব প্রমাণ চুক্তি কিন্তু অবশ্যই দাখিল করতে হবে, অবশ্যই দাখিল করতে হবে। তবে এগুলো যদি তুমি বীমা প্রপোজালের সময় বয়স প্রমাণের তথ্যগুলো না দাও, বীমা দাবি পাওয়ার আগে অবশ্যই অবশ্যই আবারও তোমাকে এই বয়স প্রমাণের সার্টিফিকেটটা দিতে হবে, এটা দিতেই হবে, উপায় নাই। তাহলে সব কিছু কনসিডার করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সব কিছু কনসিডার করে বীমা কোম্পানি বীমা গ্রহীতার এই প্রপোজালকে 4টা ভাগে ভাগ করে। কয়টা ভাগে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি? 4টা ভাগে ভাগ করে। প্রথম ভাগটা হলো ফার্স্ট ক্লাস, মানে অল আর ওকে, ফেয়ার অ্যান্ড লাভলি, রাইট? যে সকল বীমা প্রস্তাবিত হারই গ্রহণযোগ্য, অর্থাৎ বিমাকৃত যেই প্রস্তাবটা বীমা গ্রহীতা দিয়েছে সেই প্রস্তাবটা এখানে মেনে নেওয়া যায়, কারণ অল আর ওকে। দেন সেকেন্ড ক্লাস হলো যে একটু বাড়তি প্রিমিয়াম ধার্য করো। এটা হলো যখন বীমা কোম্পানি দেখে যে বীমা গ্রহীতার স্বাস্থ্যে একটু প্রবলেম আছে, সাম ইনফরমেশন আর অ্যাবসেন্ট, বাট প্রপোজাল might be accepted. In this case, বীমা কোম্পানি ক্যান ইনক্রিজ দ্য রেট অফ প্রিমিয়াম, কিছুটা প্রিমিয়াম বাড়াই নিতে পারে, যেটা হলো সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাস হলো বীমা ইন্স্যুরেন্স কোম্পানি নিডস ফার্দার ডক্টরস রিপোর্ট অ্যান্ড ফার্দার ইনফরমেশন, হ্যাঁ, ফার্দার ইনভেস্টিগেশন দরকার, আরও খোঁজখবর নেওয়া দরকার, আরও ডাক্তারি পরীক্ষা নেওয়া দরকার, বিকজ অল দ্য information that already submitted is not enough for insurance company to be safe or to be insured about the proposal and also about the insured person. In this case, insurance company must have to investigate to collect or accumulate further information, especially about the health condition of the insured person. Because why you need health condition? Number of times we have seen in this slide health condition, because health condition is the major fact in case of life insurance. লাইফ ইন্স্যুরেন্সের সাথে স্বাস্থ্য একটা বড় ফ্যাক্ট করে, একটা ফ্যাকচুয়াল বিষয়। এরপর ফোর্থ শ্রেণী, সেটা হলো যে আমরা বীমাটা রিজেক্ট করব। হ্যাঁ, ইন দ্যাট কেস ইন্স্যুরেন্স কোম্পানি মাস্ট রিজেক্ট দ্য ইনস্যুরড পারসন প্রপোজাল। এটা আমরা কি করব? আমরা কোনোভাবেই at any case this proposal cannot be accepted. We must have to reject this proposal proposed by the insured person. এটা আমরা কি করব? প্রস্তাবটা গ্রহণযোগ্য। এই 4টা শ্রেণীতে আমরা বলতে কারা? ইন্স্যুরেন্স কোম্পানি এই সপ্তম স্টেজে এসে দিস প্রপোজাল বা এই প্রস্তাবটা কি করবে? নির্বাচন করবে। দেন কি করবে? ওই ফার্স্ট ক্লাসে যদি থাকে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস পর্যন্ত আমরা যেতে পারবো। দেন প্রপোজালটা অ্যাকসেপ্টেন্স করবে এবং একটা রিকগনিশন দেবে, অর্থাৎ প্রস্তাব নির্বাচনের পর প্রথম শ্রেণীর ক্যাটাগরিতে যারা থাকবে তাদেরকে আমরা একটা স্বীকৃতিপত্র দেবো ওই বীমা গ্রহীতাকে, হ্যাঁ, ইওর প্রস্তাব ইজ অ্যাকসেপ্টেড, ওকে। এবং এর সাথে সাথে প্রথম কতটুকু প্রিমিয়াম বীমা গ্রহীতা দিবে এবং তার পরিশোধের সময় এবং স্থানটাও জানাই দিতে হবে। এবং এর সাথে সাথে প্রথম প্রিমিয়ামটা যখনই বীমা গ্রহীতা অ্যাজ সুন অ্যাজ insured person submitted the first premium, যখন আমাদেরকে পরিশোধ করবে as soon as, তখন আমরা চেষ্টা করব তাদেরকে রসিদ ইস্যু করে আমরা জীবন বীমা চুক্তিটা ওই সিস্টেম ওয়াইজ সম্পাদন করার। সর্বশেষ হলো আমরা ইন্স্যুরেন্স পেপার দেব, অর্থাৎ আমরা ইস্যু অফ দ্য পলিসি, বীমাপত্র প্রদান করব। অর্থাৎ বীমা গ্রহীতার নিকট থেকে প্রথম কিস্তিতে আমরা যখনই প্রিমিয়ামটা পাবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, তখন বীমা কোম্পানি সুন্দর তাদের কম্পিউটার কম্পাইল সেল মেল সহ তাদেরকে আমরা ইন্স্যুরেন্স যেই পেপারটা সেটা ইস্যু করব এবং বীমা গ্রহীতাকে দিয়ে দেবো। এবং এই জীবন বীমাপত্রে বীমা গ্রহীতার নাম, পিতার নাম, ঠিকানা, পেশা, বয়স, বিমাকৃত টাকার পরিমাণ, বীমাপত্রের ধরন, মেয়াদ, প্রিমিয়ারের হার, মনোনীত ব্যক্তির নাম, সকল কিছু ছাপানো থাকবে, কারণ এইটাই তোমার ফাইনাল ডকুমেন্ট। দিস উইল বি দ্য ফাইনাল ডকুমেন্ট ইন কেস অফ ইয়োর ডেট, ইয়োর অ্যাপ্রুভড
nominee must submit these papers, then insurance person will compensate, sorry, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো কম্পেনসেশন আসবেই না, in that case insurance company will pay the insured amount as contracted in the case of ইস্যুইং দিস পলিসি। অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি এই পত্র দেখেই তোমার মনোনীত ব্যক্তিকে কি করবে, বীমা দাবি পরিশোধ করবে। কোন হারে? যে হারে আমরা প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এবং এইটাই কিন্তু ফাইনাল প্রুফ বা এসুরেন্স অফ ইয়োর লাইফ ইন্স্যুরেন্স হোল প্রসেস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকে স্লাইড থেকে ধাপে 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 দেখলাম যে আমাদের কিভাবে ইন্স্যুরেন্স এই পলিসিটা আমরা সম্পাদন করব। ইতিমধ্যে আমাদের সাথে অনেক অনেক শিক্ষার্থী বন্ধুরা জয়েন করেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে জয়েন করেছো এবং লাইভে অনেকেই ক্লাসটা করতেছো। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই কমেন্টসে তোমাদের রোল নাম্বার লিখেছো, খুব ভালো। ক্লাসটা তোমরা শেয়ার করে দেবে, সব স্যারের ক্লাস শেয়ার করে দেবে। কারণ কি জানো, আসলে একটা জিনিস খেয়াল করো, এখন করোনার কারণে আমাদের কিন্তু কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমি যদি সুবিধার কথা বলি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমি যদি বেনিফিটস বলি, সেটা হলো তুমি কিন্তু এখন যে কোনো কলেজের পেজে ক্লাস করতে পারছো, সেটা হোক শহীদ নজরুল, সেটা হোক কেবি কলেজ, সেটা হোক ক্যান্ট পাবলিক, সেটা হোক নটরডেম। তাহলে কিন্তু তুমি সকল ক্লাসটা করতে পারছো। ঠিক একইভাবে তুমি যখন ক্লাসটা শেয়ার দিবে, তোমার বন্ধুরা ওয়েদার হি মে বি দ্য স্টুডেন্ট অফ শহীদ নজরুল, নটরডেম, ক্যান্ট পাবলিক আর আনন্দমোহন, যেটারই হোক, সে কিন্তু এই ক্লাসটা করার সুযোগ পাচ্ছে এবং তোমাদের স্যারদেরও পাবলিসিটি হচ্ছে, তোমাদের কলেজের পাবলিসিটি হচ্ছে, তাই না? তোমরা তোমাদের স্যারদেরকে যেভাবে ভালোবাসো, তোমাদের কলেজকে যেভাবে ভালোবাসো, সেভাবে ভালোবেসে স্যারদের ক্লাসগুলো তোমরা শেয়ার করে দেবে। এতে কি হবে, এতে অনেকেই আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবে এবং ক্লাসটা থেকে তারা কি হতে পারবে, রাইট, উপকৃত হতে পারবে। তাহলে চলে যাই আমরা পরের টপিক। আমাদের নেক্সট টপিকটা ছিল হাউ ক্যান উই ডিটারমাইন দ্য রেট অফ প্রিমিয়াম ইন লাইফ ইন্স্যুরেন্স পলিসি, আর হোয়াট আর দ্য প্যারামিটার্স টু ডিটারমাইন দ্য লাইফ ইন্স্যুরেন্স পলিসি। মেয়াদের উপর তোমার প্রিমিয়ামের হারটা ডিপেন্ড করে। সাধারণত বেশি মেয়াদের ক্ষেত্রে প্রিমিয়ামের হার কম হবে, আর যদি সব কিছু ঠিক থাকে তবে মেয়াদ যদি কম হয় প্রিমিয়ামের হার বেশি হবে। কারণ মেয়াদ কম মানে এখানে ঝুঁকি বেশি, আর মেয়াদ বেশি মানে ঝুঁকি কম। এই যে ঝুঁকির কথা বললাম, এই ঝুঁকি কিন্তু অনেকগুলো ফ্যাক্ট কাজ করে। প্রথম হলো বিমাকৃত বয়স। আমার মতো একজন তাগড়া হুসাইন স্যার, আমার মতো একজন তাগড়া বা তোমার মতো একজন তাগড়া বিমাগ্রহিতা সাধারণত মারা যাওয়ার মানে কি বলবো, চান্স কম, অর্থাৎ আমাদের মৃত্যু ঝুঁকি কম। এতে মৃত্যু হার পঞ্চম পড়াইছিলাম না, ওটা পড়াই নাই, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পড়াবো। আর ইফ আই গেট দ্য এনাফ টাইম টুডে আই উইল ট্রাই টু ডিসকাস। ওকে, লেট ইট বি পাস্ট। সো আমি তোমাদেরকে কি বলতেছিলাম, যে আমাদের মতো যারা একটু সুস্থ, ইয়ং, কোনো রোগ নাই, একেবারে মনে করো ঘোড়ার মতো দৌড়াইতে পারি, রাইট। তো আমাদের মতো যে সমস্ত ইয়ং এইজড ইনস্যুর্ড পার্সন আছে, সাধারণত তাদের মৃত্যু হার ঝুঁকি কম, সেক্ষেত্রে তাদের প্রিমিয়ার হারও কম। আর স্ক্রিনে দেখছো ওই পাশে চাচাদের বয়স, যারা চাচা নানা, এদের বয়স বিশেষ করে আফটার দ্য 50 ইয়ার্স ওল্ড এজ যারা আছে, তাদের কিন্তু মৃত্যু হার ঝুঁকিটা বেশি। এক্ষেত্রে তাদের প্রিমিয়ারের হারও কী হবে, বেশি হবে। আসো, পেশা, অকুপেশন ইজ অ্যানাদার ডিটারমাইনিং ফ্যাক্ট ইন কেস অফ রেট অফ প্রিমিয়াম। অর্থাৎ পেশাটা কীরকম, সাধারণত শিক্ষকতা পেশা, সরকারি পেশা যারা, তারা বিমা করতে গেলে বিমার হারটা একটু কম হয়। কিন্তু যে সমস্ত পেশা ঝুঁকিপূর্ণ, যেমন ওয়েল্ডিং কাজ করে, বা তোমার কি বলবো, ঝুঁকিপূর্ণ কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে, বা আছে না এরকম কিছু ঝুঁকিপূর্ণ কাজ, যে সমস্ত কাজ তোমার মৃত্যু হার মানে মৃত্যুর এটা বাড়াই দেয়, এরকম পেশার ক্ষেত্রে অবশ্যই প্রিমিয়ামের হারটা বেশি হবে। এরপর আসলে দুইটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো। হেলথ কন্ডিশন, একজন আয়ের শালা সেই দৌড়াচ্ছে, সেই মনে করো সে ফোরজি স্পিডে দৌড়াচ্ছে, আর একজন মুত্যা দৌড়াচ্ছে, শরীর আর কুলায় না, কারণ তার রোগ আছে, রাইট। আর এই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তিদের প্রিমিয়ার হার বেশি হবে, আর যারা তাগড়া জুয়ান তাদের প্রিমিয়ামের হার লোয়ার হবে, কম হবে। এরপর আসো স্বাস্থ্যগত অবস্থা, সে চরিত্র অভ্যাস যদি খারাপ হয়, খারাপ চরিত্র অভ্যাস সব জায়গায় খারাপ, চারিত্রিক অভ্যাস খারাপ হলে তার প্রিমিয়ার হার বেশি হবে। রাত জেগে থাকো, এটা কিন্তু ভালো অভ্যাস না, প্রিমিয়ার হার বেশি হবে। আর 10টায় ঘুমাও, ফজরের আগে উঠে যাও, তোমার স্বাস্থ্য ভালো, তার মানে তোমার প্রিমিয়ামের হার কম হবে। আর বদ অভ্যাসের ক্ষেত্রে, বদ চরিত্র যদি হয়, প্রিমিয়ামের হার বেশি হবে। পারিবারিক ইতিহাস, পরিবারের অবস্থা কেমন,
পরিবারে একজন অ্যাজমা রোগী আসি, ডায়াবেটিসের রোগী আসি, হঠাৎ করেই স্ট্রোক হয়, এরকম যদি দেখা যায় তোমার বংশধরদের আয়ুষ্কাল কম, 50-এ কেউ পারে, তোমার দাদাও 50 বছর, তোমার নানাও 50 বছর, তোমার বাবা মা সবাই 50 বছর, ওই 50 করার আগে সবাই মারে। ইন কেস অফ দ্যাট টাইপ অফ রিচুয়াল অর দ্যাট টাইপ অফ হিস্টোরিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাদের থাকবে সেক্ষেত্রে প্রিমিয়ামের হার বেশি হবে। আর যাদের স্বাস্থ্য ঝুঁকি কম বা বংশগত অবস্থা ভালো তাদের ক্ষেত্রে প্রিমিয়ামের হার কম হয়, এটা বুঝতেই পারছি। বাসস্থান অর্থাৎ তোমার সারাউন্ডিংটা কীরকম পরিবেশে তুমি বাস করতেছো। একটা জিনিস খেয়াল করো, যখন ভার্সিটির ভিতর আমরা ঢুকি, ধরো ব্রিজের গরমটা মানে সেই যে গরম, বাপরে বাপ, মনে করো একেবারে গায়ে চোখে মুখে এসে শরীরে লেগে যে মানে টেম্পারেচারটা কিন্তু ফিল করা যায়। কিন্তু যখনই তুমি ফার্স্ট গেটটা পার হইয়া ভার্সিটির ভিতর ঢোকলা, ধরো তুমি ওই 5তলার দিকে ঢোকলা অথবা আমবাগানে গেলা, এইসব এলাকা বা ওই কি বলবো ফিশারির ওদিকে গেলা, তোমার ক্ষেত্রেটা ভালো লাগবে, মানে তুমি সামথিং ডিফারেন্ট ইউ ক্যান ফিল। অর্থাৎ পরিবেশটা একটা ফ্যাক্ট করে, যেটা ঠান্ডা আবহাওয়া, মানে তুমি কোথায় বসবাস করে। একটা বস্তিতে যদি একজন বিমাগুড়িতে বসবাস করে তার মৃত্যুহার ঝুঁকি বেশি হবে। বাট ইন কেস অফ প্রথম ছবিটা দেখো, ভালো একটা জাঁকজমক এবং মানে একটা হেলদি বা হাইজেন টাইপ একটা পরিবেশে যদি তুমি থাকো, সেক্ষেত্রে তোমার অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি কম থাকে এবং প্রিমিয়ামের হারটাও কম হবে। এরপর আসো আর্থিক সামর্থ্য। দেখো লোকটা ছবিটা দেখা যায় আর্থিক সামর্থ্য ভালো না। যদি আর্থিক সামর্থ্য ভালো না থাকে, দেন তোমার যদি রোগ হয় তুমি কিন্তু হসপিটালে নেওয়ার মতো অবস্থা তোমার থাকবে না। তার মানে আর্থিক সামর্থ্য খারাপ মানে স্বাস্থ্য ঝুঁকি বেশি, প্রিমিয়ামের হার বেশি। আর্থিক সামর্থ্য ভালো মানে স্বাস্থ্য ঝুঁকি কম, মৃত্যু ঝুঁকি কম, প্রিমিয়ামের হার কম। তোমার টাকা পয়সা বেশি থাকলে কিন্তু তুমি সরাসরি ঢাকার বাইরে চলে যাবা, বিদেশ যেয়ে কিন্তু তুমি তোমার ক্যান্সার হোক আর যাই হোক তুমি কিন্তু এটা কিউর করতে পারবা। বাট ইন কেস অফ ইফ ইউ আর লিভিং ইন এ মানে কি বলবো বিলো দ্য স্ট্যান্ডার্ড লিভিং অর বিলো দ্য মানে ফিনান্সিয়াল কন্ডিশন যদি সলভেন্ট না হয়, ইন দ্যাট কেস তোমার প্রিমিয়ামের হার অবশ্যই বেশি হবে। জীবনযাত্রার মান দেখো, দুটো ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তার জীবনযাত্রার স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ সাউন্ড মানে কি বলবো খুব ভালো। বাট সেকেন্ড পিকচার দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ নট সাউন্ড। তো এইটাও ডিপেন্ড করে শিক্ষা ও জীবনযাত্রার মান যদি ভালো হয় ঝুঁকি কম হবে, প্রিমিয়ামের হার কম হবে। বাট বিমাকৃত ব্যক্তির শিক্ষা কীরকম, সচেতনতা কীরকম, জীবনযাত্রার মান কীরকম, অশিক্ষিত ব্যক্তিদের জীবনযাত্রার মান শিক্ষিত ব্যক্তির চেয়ে অবশ্যই আলাদা হবে, কারণ তাদের মৃত্যুহার ঝুঁকি বেশি, তাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি, এই কারণে প্রিমিয়ামের হার বেশি হবে। চলে যায় বিমাপত্রের ধরন। তুমি কোন ধরনের বিমাপত্রতা করতেছো, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ইউর ইন্স্যুরেন্স পলিসি, রেট অফ রিটার্ন ক্যান ভেরি, আলাদা হতে পারে। মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে কি, মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে কিন্তু তোমার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রিমিয়ামটা দিতে হবে। আফটার দ্যাট এজ, স্পেসিফিক এজ, ইউ ক্যান রিসিভ দ্য ইনস্যুরড অ্যামাউন্ট, অর ইফ ইউ ডাইড ইউর নমিনি মাস্ট গেট দিস লামসাম মানি। তো মেয়াদি বিমাপত্রের কিন্তু তুমি এই মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু মানিটা মানে বিমা দেবে রিসিভ করার একটা চান্স থাকে। বাট আজীবন বিমাপত্রের ক্ষেত্রে ওই যে গত ক্লাসে বলছিলাম না, আজীবন ভালোবাসা গেলাম, রাইট, আজীবন তোমাকে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্য প্রিমিয়াম পেমেন্ট। ইন কেস তুমি যদি মারা যাও তুমি কিন্তু আর পাচ্ছ না, তোমার নমিনিরা পাচ্ছে। এই কারণে মেয়াদি বিমাপত্রের চেয়ে বাকি বিমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের হার তুলনামূলক কম থাকে। আমরা বলতে পারি মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের হারটা একটু বেশি। আবার অন্যদিকে সাধারণ মেয়াদি বিমাপত্র অপেক্ষা দ্বিবিধ, ত্রিবিধ বা বহুমুখী উদ্দেশ্যে সম্বলিত বিমাপত্রে স্বাভাবিকভাবে প্রিমিয়ামের হার অনেক বেশি থাকে। মুনাফা সহ বিমাপত্রে মুনাফাবিহীন বিমাপত্র অপেক্ষা স্বাভাবিকভাবে প্রিমিয়ামের হার একটু বেশি থাকে। বিনিয়োগ সুবিধা চলে আসি। বিনিয়োগ সুবিধা মানে হলো বিমা কোম্পানি তোমার আমার কাছ থেকে যে প্রিমিয়ামের অর্থ পায়, ওরা কিন্তু এটা আবার বিভিন্ন লাভজনক প্রফিটেবল খাতে বিনিয়োগ করে। ওখান থেকে যদি তারা কোনো লাভ পায় বা কোনো ঋণ সুবিধা পায়, এটা কিন্তু বিমা কোম্পানির আয়ের একটা উৎস। তো ইন দ্যাট কেস প্রিমিয়ামের হার কম হবে। আর যদি এরকম বিনিয়োগ সুবিধা বিমা কোম্পানির না থাকে, যদি এরকম অবস্থা থাকে, তখন কি হবে, তখন কিন্তু বিমা কোম্পানি অবশ্যই প্রিমিয়ামের হারটা কী করবে, একটু বাড়াই দেবে, রাইট। ইন দ্যাট কেস অবশ্যই বাড়াই দেবে। এরপর আসলে ব্যবস্থাপনা খরচ। বিমা কোম্পানির ব্যবস্থাপনা খরচ কম হলে প্রিমিয়ামের হার কম হবে। বিমা কোম্পানির ব্যবস্থাপনা খরচ, ম্যানেজিং এক্সপেন্স যদি বেশি হায়ার হয়, অবশ্যই প্রিমিয়ামের হার বেশি হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। তাই আমরা উপসংহারে একটা কথা বলতে পারি, বিমা ইজ নট লাইক এ গ্যাম্বলিং, মানে বিমা কোনো জুয়া খেলা না, তাস খেলা না, আইপিএল এর মতো বাজি ধরা না। বিমা অবশ্যই কিছু সিস্টেমেটিক ওয়েতে যায়, যার প্রমাণ কিন্তু আমরা আজকের এই টপিক থেকে দেখলাম, প্রিমিয়ামের হার নির্ধারণের বিষয় সমূহ। চলে আসি আমাদের পরের বিষয়, রি ইন্স্যুরেন্স।
রি ইন্স্যুরেন্স বা রি অ্যাসুরেন্স। পুনর্বীমা মানে কি? রি ইন্স্যুরেন্স মানে একটা বিমাকে আবার বিমা করা, একটা বিমাকে আবার বিমা করা, সেটাকে বলে কি? পুনর্বীমা। পুনঃ শব্দটা অর্থ কি? পৌনঃপুনিক মানে হলো রিকারেন্স। তা আমি একটু বুঝাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারো। দেখো এখানে একটা বিমা কোম্পানির কাছে, দেখো এখানে আমি পিকচার দিয়ে বুঝাইছি, এটা যদিও একটা কাল্পনিক পিকচার। এখানে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি, একাধিক পলিসি হোল্ডার বিমা কোম্পানিতে বিমা করছে, তাই না? যদি এমন হয় যে বিমা কোম্পানিতে অনেক বেশি পলিসি হোল্ডার আছে, এখানে তো দুইটা জাস্ট আমি একটা রূপক অর্থে জাস্ট একটা পিকচারে একটা মানে কাল্পনিক দেখাইলাম। যখন বিমা কোম্পানি অনেক পলিসি নেয়, মানে অনেক বিমা গ্রহীতার কাছ থেকে প্রিমিয়াম নেয়, মানে অনেকগুলো পলিসি নেছে, তখন কিন্তু বিমা কোম্পানির লাল বাতি জ্বলে যায়। কি বাতি জ্বলে যায়? লাল বাতি জ্বলে যায়। কারণ তখন বিমা কোম্পানি একটা ঝুঁকির ভিতরে পড়ে, একটা ঝুঁকির ভিতরে পড়ে। অনেক প্রিমিয়াম নিয়েছে, অনেক পলিসি হোল্ডার বিমা কোম্পানি নিয়েছে, তখন বিমা কোম্পানি নিজের এটা কাভারেজের বাইরে চলে যায়। হয় না অনেক সময়? দেখবা অনেক সময় লঞ্চে, বিশেষ করে জাহাজে বেশি মানুষ যাত্রী উঠলে কিন্তু জাহাজ ডুবে যায়, এটা কিন্তু হয় অনেক সময়, তাই না? আবার অনেক সময় দেখা যায় গাড়িতে বেশি লোড হইলে গাড়ি কিন্তু চলতে চায় না, রাইট? তো বিমা কোম্পানিতে যখন আমরা এটা এরকম কেস হয় যে বেশি পরিমাণ মানে পলিসি হোল্ডার চলে আসছে, তখন বিমা কোম্পানি এটা ঝুঁকি হয়ে যায়। তখন বিমা কোম্পানি কি করে? তাদের অবস্থা তো আগেই বলছি, লাল বাতি জ্বলে যায়। তখন বিমা কোম্পানি নিজের পক্ষে এই ঝুঁকিটা কাভার করা সম্ভব হয় না। তখন বিমা কোম্পানি আরেক বিমা কোম্পানির কাছে এই ঝুঁকির একটা অংশ পুনরায় বিমা করে, একটা চুক্তির মাধ্যমে, পুনরায় চুক্তির মাধ্যমে বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির একটা অংশ আবার আরেকটা সেকেন্ড আরেকটা বিমা কোম্পানির কাছে বিমা ন্যস্ত করে। তো এটাকেই বলা হয় কি? পুনর্বিমা। এতে কি হয়? এতে কিন্তু বিমা কোম্পানি তার দায়ের একটা অংশ মানে কি বলবো ট্রান্সফার করতে পারছে, তারও ঝুঁকি কমে, আবার পলিসি হোল্ডারদেরও স্বার্থটা সংরক্ষিত থাকে। এখানে এমএন মিশ্রা একটা সুন্দর সংজ্ঞা বলছে, আমি সংজ্ঞাটা পড়ি। রি-ইন্স্যুরেন্স is an arrangement whereby an original insurer who has insured a risk insures a part of that risk again with another insurer। অর্থাৎ একজন ইন্স্যুরার অর্থাৎ একজন বিমাকারী নতুন করে আরেকজন বিমাকারীর কাছে যখন বিমা করে, তখনই আসলে পুনর্বিমাটা ঘটে। এখানে দুটো কিন্তু বিমা প্রতিষ্ঠান, বিমাকারী কোম্পানি দুটো, অর্থাৎ প্রথম যে বিমা করেছিল দেন আবার সে যার কাছে বিমাটা করেছে, রাইট? এখন বিমা কোম্পানির লোকেরা খুশি হয়ে গেছে, দিল খুশ হওয়া। কেন? কারণ তাদের ঝুঁকিটা হ্রাস পেয়েছে, রাইট? আমাদের আজকের শেষ টপিক, আমাদের মোটামুটি অনেক সময় হয়ে গেছে, অনেকটা সময় আমার সাথে ক্লাস করেছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে বেশি। গত ক্লাসে কিন্তু একটা ম্যারাথন ক্লাস আমরা করেছিলাম। অনেকেই আমাকে কিন্তু ইনবক্সে জানাইছে, স্যার ক্লাসটা একটু ছোটো হলে ভালো হয়। আমি বলেছি অবশ্য, দেখো আসলে অনলাইন ক্লাস তুমি যতটুকু পারবে করবে, মাথা ব্যথা করলে বা শরীর খারাপ থাকলে না করলেও চলবে, কিছুটা সময় তুমি অত রিল্যাক্স নিতে পারো, কারণ পরে তো এই ক্লাসটা তুমি আবার এই পেজে এসে করতে পারবা, রাইট? বা ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু ক্লাসটা আমার করতে পারবা। তো যতটুকু ভালো লাগে করবে। আমি বলবো যে শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আমাদের অনেকগুলো ক্লাস হয়, 3টা করে ক্লাস হয়, 2টা করে ক্লাস হয়, মানে যতটুকু তোমার হেলথ বা ফিজিক্যাল কন্ডিশন সাপোর্ট দেবে, সো ততটুকু তুমি কন্টিনিউ করার চেষ্টা করবা। দেন যতটুকু তোমার গ্যাপ পড়েছে লাইভ ক্লাস শেষে আবার ওইটা দেখার চেষ্টা করবা, কারণ ফিজিক্যাল ক্লাসের মতো কখনোই আমরা সেই স্বাদের ক্লাস করাতে পারবো না। তারপরে কিন্তু আমরা উই আর ট্রাইং ফ্রম আওয়ার অল শর্টস, আমরা সকল জায়গা থেকে চেষ্টা করতেছি যাতে ক্লাসটা তোমাদের হৃদয়ঙ্গম হয় এবং ক্লাসটা তোমাদের ভালো লাগে, রাইট? চলে আসো দ্বৈত বিমা। দ্বৈত বিমা মানে হলো একটা সেম অ্যাসেট যদি তুমি দুইটা প্রতিষ্ঠান বিমা কোম্পানির কাছে যদি বিমা করো, মানে সম্পদ সেম থাকবে, একটা জীবন তুমি দুইটা বিমা কোম্পানির কাছে বিমা করলে, এক্ষেত্রে এটাকে আমরা বলি ডাবল ইন্স্যুরেন্স। অর্থাৎ একটা স্পেসিফিক একটা অ্যাসেট যদি তুমি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করো, সেক্ষেত্রে যদি তোমার ক্ষতি হয়, তাহলে কিন্তু এই দুইটা বিমা কোম্পানি প্রপোর্শনেটলি মানে আনুপাতিক হারে অংশগ্রহণ করবে। যেমন 100 কোটি টাকার একটা জাহাজ তুমি 50 কোটি টাকায় বিমা করলা, ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইটা কোম্পানি তোমাকে 25 কোটি করে কি করবে? ক্ষতিপূরণটা দেওয়া যাবে। তবে এখানে একটা কথা আছে, জীবনের ক্ষেত্রে কিন্তু দ্বৈত বিমা হয় না, জীবনের ক্ষেত্রে হয় যুগ্ম বিমা, সম্পদের ক্ষেত্রে হয় দ্বৈত বিমা। জীবনের ক্ষেত্রে কিন্তু দ্বৈত বিমা হয় না, জীবন বিমার ক্ষেত্রে দ্বৈত বিমা হবে না, সম্পদের ক্ষেত্রে হবে। জীবন বিমার ক্ষেত্রে যুগ্ম বিমা করবে, এটা আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ক্লাসে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ক্লাসে আজকে শেষ পর্যন্ত ছিলা,
till the end of this class. I just now try to end this class. তো আবারও বলে রাখছি, ক্লাসটা যারা মিস করবা, নো প্রবলেম, জাস্ট গো টু মাই চ্যানেল, ইন দ্য প্লেলিস্ট নেমড ফিনান্স সেকেন্ড পার্ট, লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা নামে একটি প্লেলিস্ট আছে, ওখানে যাও, আগের ক্লাসটা ওখানে দেওয়া আছে, তোমরা পাবে। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে সময় করে ইনশাল্লাহ আপলোড করবো, ওখানে দেখতে পারবা, আমাদের কলেজের পেজে দেখতে পারবা। আর আমার পেজ চলে আসছে, দেখো, তানজিরুল হোসেন রাব্বি, বাংলায় ফেসবুক লিখে সার্চ দিলে চলে আসবে, পেজটা লাইক দিয়ে রাখো, ওখানেও ক্লাসের লিঙ্ক পাবে ইনশাল্লাহ, এবং ওখানে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও আমি দেবো তোমাদের জন্য। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাই, সম্ভব না কথাটা আজকে থেকে ভুলে যাও, সম্ভব না কথাটি ভুলে যাও, বলো সম্ভাবনা। তুমি যদি সম্ভব না এর ভিতরে সম্ভাবনা দেখো, তাহলেই কিন্তু তুমি সাকসেসফুল হবে। একটা কথা আমি তোমাদেরকে বলি, মনে আছে, পৃথিবীতে কোনো তালা, এমন কোনো তালা নাই যেটা একাধিক চাবি ছাড়া বিক্রি হয়েছে, বলতে পারবা? এমন কোনো তালা আছে যেখানে একাধিক চাবি নাই? একটা তালায় কমপক্ষে 4টা 3টা অন্তত 2টা চাবি দেবি। সো যখনই সমস্যা দেখবা, ওইটার একটা সমাধান করার চেষ্টা করবা। ওই পথে যদি সমাধান না হয়, ট্রাই টু ফাইন্ড দ্য অল্টারনেটিভ সলিউশন। প্ল্যান বিতে যাও। ইফ প্ল্যান বি ফলস, দেন গো ফর প্ল্যান সি। ইফ প্ল্যান সি ফলস, দেন গো ফর প্ল্যান ডি। ইন এনি প্ল্যান, এনি তুমি প্ল্যানে কিন্তু তোমার সলিউশনটা আছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।